আমরা এখন চলেছি মামা ভাগ্নে পাহাড়ে। বীরভূম লালমাটির দেশে আছি, টোটো নিয়ে চলেছি। হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই, বেশ আরামদায়ক, ভালোই এক্সপিরিয়েন্স হচ্ছে। তুমি কিছু বলবে? আজকে সকাল থেকে বেশ মেঘলা ওয়েদার ছিল, ভাবলাম যে রোদে রোদে আর ঘুরতে হবে না, কিন্তু যখন বেরিয়েছি তখন রোদ উঠে গেছে 11:30টার সময়, কিন্তু বেশ হাওয়াটা ঠান্ডা লাগছে। আর এইটা একটা উপরি পাওনা, এটা বুঝতেই পারছেন কি জিনিস নিয়ে চলেছি। সুতরাং এদিকে এলে অবশ্যই জল ক্যারি করবেন, অথবা কিনলে বা বিসলেরি মিনারেল ওয়াটার খাবেন, সেটা কিন্তু একদম মাস্ট মাস্ট। আমরা এখন যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। চারিদিকে অনেক গাছপালা আছে। তারপর দেখলাম যে অনেকগুলো সারি সারি গাছের উপরে একটা পলাশ গাছ, ভালোই লাগছিল। মামা ভাগ্নে পাহাড়ে আসবেন কিভাবে? প্রতিদিন হাওড়া থেকে দুবরাজপুরের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে 22321 হুল এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে 6:45 সকালে এবং দুবরাজপুরে পৌঁছায় 10:27। 13045 ময়ূরাক্ষী এক্সপ্রেস 4:45 থেকে ছেড়ে 8:40 দুবরাজপুরে আসে এবং ওখান থেকে টোটো করে 3 কিলোমিটার ডিস্টেন্স এখানে মামা ভাগ্নে পাহাড়ে চলে আসতে পারেন। টোটো ভাড়া নেবে 20 টাকা। রাস্তায় তোরণ করা আছে, তোরণ পেরিয়েই পার্কিং লট, পার্কিং এর সামনেই পাহাড়েশ্বর তিলেশ্বর মহাদেবের মন্দির। কোথায় এসছো? এখন মামা ভাগ্নে পাহাড়ের দিকে, মামা ভাগ্নে টিলার দিকে যাচ্ছি। পাহাড়। আচ্ছা ঠিক আছে, পাহাড় দেখে পাহাড় মনে হয়। আরেকটা কথা জানিয়ে রাখি, মামা ভাগ্নে পাহাড়টি দুবরাজপুর থেকে যে রাস্তাটি রানীগঞ্জের দিকে যাচ্ছে সেই রাস্তার পাশেই। সড়ক পথে বোলপুর থেকে 45 মিনিটের রাস্তা এই দুবরাজপুর। হাওড়া থেকে সরাসরি ট্রেন রয়েছে ময়ূরাক্ষী ও হুল এক্সপ্রেস। দুবরাজপুর স্টেশনে নেমে দর্শনীয় জায়গাগুলো দেখে নিতে পারেন। হাওড়া থেকে শিউরিগামী ট্রেনে চেপে নেমে পড়তে পারেন দুবরাজপুর স্টেশনে। সেখান থেকে টোটোতে করে মামা ভাগ্নে পাহাড় অথবা কলকাতার ধর্মতলা থেকে সিউড়ির বাসে চেপে নেমে পড়ুন দুবরাজপুর, সেখান থেকে চলে আসুন এখানে। আমরা এখন তিলেশ্বর মহাদেব মন্দিরের একেবারে সামনে চলে এসেছি। বিশাল মন্দির, পুরোপুরি ধবধবে সাদা রঙের। এইবার এই মন্দিরে প্রবেশ করব। স্থানীয়রা বিশ্বাস করেন এখানে যে শিলাখণ্ডটি আছে সেটি বাবা মহাদেবের, প্রতিদিন একতিল একতিল করে বাড়ছে। আগে শিলাখণ্ডটি অনেক ছোট ছিল, কিন্তু প্রতিদিন একতিল একতিল করে বাড়ার ফলে ওনার আকার যথেষ্ট বড় হয়ে গেছে। মন্দির তৈরি করতে 5 বছর সময় লেগেছিল। 1.5 কোটি টাকা খরচ করে এই মন্দির 2016 সালে শেষ হয়েছিল। মন্দির নির্মাণে একটি বিশেষত্ব হলো এই মন্দিরে কোনো রড ব্যবহার করা হয়নি। তিলেশ্বর মহাদেবের মন্দিরে এখানকার যিনি প্রধান পুরোহিত, উনি তার ইতিহাসটা বলছেন। এটি যেটি দেখছেন এটা হচ্ছে দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দির। এই মন্দিরের ইতিহাস হচ্ছে, আমার যে দাদু ছিলেন উনি বড় সাধক ছিলেন, বাকশুদ্ধ পুরুষ ছিলেন। উনি স্বপ্নাদেশে এটা পেয়েছিলেন, মুখে যা বলতেন তাই হতো। এটা তিলে তিলে বাড়ে কামনা লিঙ্গ। উনি ওকে প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন। উনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন, নাচ করে শূন্যের মধ্যে ভেসে যেতে পারতেন। ইচ্ছা মৃত্যু দেহ রেখেছেন, প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন। উনি বড় সাধক ছিলেন। ওনার নাম হচ্ছে মহাপুরুষ আচার্য। ও অনেক দিনের, এটা বহুত পুরাতন। হ্যাঁ, আমাদের 7 পুরুষ হয়ে গেল। কিন্তু আমি যে শুনেছি যে আগে যে ছোট সাইজ ছিল, হ্যাঁ কিন্তু মানে অনেকটা বড়
হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়েছে তো। এটাকে প্রাণ প্রতিষ্ঠা করা আছে না, তার জন্যই তো বড়। আস্তে আস্তে উনি বাড়ছেন। মানুষের যেমনি প্রাণ রয়েছে সেরকম প্রাণ প্রতিষ্ঠা করা আছে। এর ঠিক পাশেই আছে এরকম একটি স্তম্ভের মতো, আর এখানে আছে নন্দী মহারাজ। এসব নন্দী মহারাজকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সবাই আবির মাখিয়ে গেছে, যেহেতু দোল পূর্ণিমা চলছে। আর পেছনে আগে এখানে এতখানি বন জঙ্গল ছিল যে লোকে হাঁটতে পারতো না। ইতিহাসবিদদের কথায় বীরভূমের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল দুবরাজপুর। আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন জগদীশ ঘোষ, হারানচন্দ্র খাঙ্গার, কালীকৃষ্ণ মিত্র, নেপাল মজুমদার, নিতাই দাস, সরোজিনী খাঙ্গার প্রমুখ বিপ্লবীরা। 1942 সালের 1 সেপ্টেম্বর তারিখটি স্বর্ণাক্ষরে দুবরাজপুরের ইতিহাসে লেখা আছে। আদালতে বিপ্লবীরা এবং সাধারণ মানুষ জমায়েত হলেন। প্রচুর মানুষ এলেন। আজব সাহা নামে এক বিপ্লবী আদালতের ছাদ থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতবর্ষের জাতীয় পতাকা উড়িয়ে দিলেন। পুলিশ এই গণ আন্দোলন আটকাতে পারেনি। বীরভূম জেলার একমাত্র পাহাড় হলো মামা ভাগ্নে পাহাড়। এই পাহাড়টি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে দুবরাজপুর শহরের কাছে অবস্থিত। মূলত গ্রানাইট পাথরের দ্বারা গঠিত এই পাহাড়। বীরভূমের বিখ্যাত মামা ভাগ্নে পাহাড়ে উঠছি। এই যে সিঁড়ি দেখতেই পাচ্ছেন, চলুন। বর্তমানে এটি একটি পর্যটনের জায়গা হিসেবে প্রসিদ্ধ। এই পাহাড়ের কাছাকাছি আর কোনো পাহাড় বা টিলা না থাকার কারণে বহু কাল্পনিক ও পুরাণ কথা প্রচলিত রয়েছে এই পাহাড়কে ঘিরে। তার ফলে কেমন যেন রহস্যময় লাগে এই পাহাড়কে। দিদি, কতটা মামা ভাগ্নে পাহাড়ের মাথায় যেতে? হ্যাঁ, 5 মিনিট। আজ চলুন ঘুরে আসি এই পাহাড় থেকে আর শুনতে থাকি সেই সব অজানা কাহিনীগুলো। মামা ভাগ্নে পাহাড়কে বলা হয় ব্যালেন্সিং রক অফ দুবরাজপুর। এই দুটি পাথর খুব অদ্ভুতভাবে ব্যালেন্স করে বছরের পর বছর দাঁড়িয়ে আছে। এখানে মন্দির আছে? হ্যাঁ। কোন দিকটা? বাঁ দিকে? না, এই তো এটা সামনে। আর তাহলে মামা ভাগ্নে পাহাড়টা কোন দিক দিয়ে যাবো? এই দিকেও যাওয়া যাবে, ওই দিকে তো ঘুরে যাওয়া যাবে, কিন্তু এই দিকে সোজা। এই দিক দিয়ে সোজা যাও? হ্যাঁ, রাস্তা আছে। কতক্ষণ লাগবে? 5 মিনিট? হ্যাঁ, 10 মিনিট। 10 মিনিট লাগবে। ঠিক আছে। পাহাড়ের সমতল জায়গায় রামকৃষ্ণ মিশনের দুবরাজপুর শাখার আশ্রম। খাওয়া দাওয়া কিসের হচ্ছে? এই যে প্রসাদ। ও, আপনিও প্রসাদ দিচ্ছেন? আসুন এবার পৌরাণিক কাহিনীগুলি শুনে নিই। রাম রাবণের যুদ্ধের সময় রামচন্দ্র ঠিক করলেন যে একটু ব্রিজ তৈরি করে দেবেন নিজেদের সৈন্যদের সুবিধার জন্য। তাই তিনি ওনার রথ নিয়ে হিমালয়ে চলে গেলেন এবং বড় বড় পাথর যা যা লাগবে ব্রিজ তৈরি তা রথের মধ্যে নিয়ে উনি ফিরতে লাগলেন। যখন উনি দুবরাজপুর পাস করছিলেন তখন ওনার রথটা একটু টিল্টেড হয়ে গেল বা একটু উঠে গেল এবং পাথরগুলো তখন কিছু পাথর এখানে পড়ে গেছিল। এই পাথরগুলোই বিশ্বাস করা হয় যে
মামাভাগ্নে পাহাড়ের এই আশেপাশের পাথর। আরেকটি পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, শিব ঠাকুরের আদেশ অনুসারে বিশ্বকর্মা এখানে এক রাতের মধ্যে দ্বিতীয় কাশী তৈরি করছিলেন। আচ্ছা, এখানে আমরা তিনজন একটা রেস করতে চাই, মামা ভাগনা পাহাড় অবধি। আচ্ছা, আমি নেই। হ্যাঁ, তুমি আছো। তুই ফার্স্ট, তুই আগে যা। আগের পৌরাণিক কাহিনীতে ফিরে আসি। যখন বিশ্বকর্মা ঠাকুর অনেক পাথর জোগাড় করলেন এই দ্বিতীয় কাশী তৈরি করার জন্যে, তখন যখন কাজ শুরু করতে যাবেন তখন দিন ফুরিয়ে এলো এবং এক রাতের মধ্যে দ্বিতীয় কাশী ওনারা তৈরি করা হলো না। এই পাথরগুলোই বিশ্বাস করা হয় এখানে আছে এখন অবধি, যদিও পাহাড়েশ্বরের মন্দির নিচেই অবস্থিত। মামাভাগ্নে পাহাড়ে আমরা পৌঁছে গেছি। পাহাড়ের পাশেই একটি সুন্দর কালী মন্দির অবস্থান করছে। এই দেবী শ্যামাঙ্গী দেবী নামে পরিচিত। মানুষের কত রকম অ্যাডভেঞ্চার পাওয়ার। এই পাহাড়ের উপরে অবস্থিত প্রধান আকর্ষণ হলো মামা ও ভাগ্নে নামে দুটি পাথর, যার মধ্যে মামার উচ্চতা 15 ফুট আর ভাগ্নের উচ্চতা 12 ফুট। দেখুন কি অদ্ভুত ব্যালেন্সের মধ্যে এই দুই পাথর মামা ভাগ্নে দাঁড়িয়ে আছে। বছরের পর বছর সত্যি অবাক হয়ে যেতে হয়। এইসব পাথর কত যুগ ধরে এখানে পড়ে আছে, সেই তার গুরুত্বটা না বুঝে মানুষ এখানে পাথরের তলা দিয়ে গলা, পাথরের উপরে উঠে দাঁড়িয়ে ছবি তোলা, নাম লেখা, এইসব উল্টো পাল্টা ব্যাপার করতে বেশি এবং কত কিছু যোগ করে লিখেছে এবং কতগুলো যোগ এখন বিয়োগ হয়ে গেছে। সেটাই এখানে আসার আগে রং নিয়ে এসেছে মনে করে যে এখানে লেখার জন্য। আচ্ছা, মামা ভাগ্নে পাহাড় নাম কেন? টপ পয়েন্টে দুটি শিলা সুন্দর করে অদ্ভুতভাবে ব্যালেন্সড অবস্থায় দাঁড়িয়ে আছে। শিলা দুটির মধুর সম্পর্কের জন্য তাদের নাম দেওয়া হয় মামা শিলা ও ভাগ্নে শিলা। তারপর থেকেই নাম হয়ে যায় মামা ভাগ্নে পাহাড়। বাহ, এদিকটা তো বেশ সুন্দর। বাবা, খাদ আছে দেখিস। কেমন লাগছে? ভয় লাগছে? ওই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে চলো। এইখান দিলে খাদে পড়ে যায়। শহরের সাথেই মিশে রয়েছে এই পাহাড়। দূর থেকে মনে হয় কেউ যেন রাশি রাশি পাথর এখানে স্তূপীকৃত করে ফেলে দিয়েছে। মামা ভাগ্নে পাহাড় ছোটনাগপুর মালভূমির শেষের দিকে অবস্থিত। এই পাহাড়টি মূলত গ্রানাইট শিলা দিয়ে গঠিত। এখানে অজগর সাপও আছে। এক্ষুনি পড়ছিল। এই তো লেখা ছিল তো, নাম্বার সময় দেখবে লাল ইয়ে দিয়ে। কেমন লাগছে? ভয় লাগছে? ভয় না, ভালো লাগছে। নিচটা কিন্তু ডিপ আছে, পড়লে লাগবে। অনেকগুলো আলু হবে পড়লে, হাত পা ভাঙবে না হয়তো, দুম দাম করে মাথায় লাগবে অনেকগুলো। মাথায় 2-3টা আলু নিয়ে বাড়ি যেতে হবে। ভয় লাগছে? কোনো ভয়ের কিছু নেই, সব ঠিক আছে। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে গৌর হরি। হ্যালো, আমি অমিত। আমি রীতমা। আমাদের চ্যানেল আছে ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি। আপনাদের যদি
ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো। থ্যাংক ইউ। এইবার নামার পালা। একেবারে টপে আছি, ভিউ তো সাংঘাতিক, আপনাদের দেখালাম। পাহাড়েশ্বরী দেবীর জনিপীঠ, প্রাকৃতিক দেবী বলে স্থানীয়দের বিশ্বাস। মনে করা হয় আসামের কামরূপ কামাখ্যার মতোই। মামা ভাগ্নে পাহাড়ের ভৌগোলিক ব্যাখ্যা দিতে গেলে বলা যেতে পারে ছোটনাগপুর মালভূমি যখন বহু বছর আগে বিস্তার লাভ করছিল তখন এই পাথরগুলির ফরমেশন হয়। মামা ভাগ্নে পাহাড় থেকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে? 1 নম্বর হলো আপনারা বক্রেশ্বর ধাম ও সতীপীঠ যেতে পারেন। আর 2 নম্বর হচ্ছে 8 কিলোমিটার দূরে অবস্থিত বক্রেশ্বর ড্যাম বা নীল নির্জনে, খুব সুন্দর জায়গা। আর বক্রেশ্বর কিভাবে যাবেন কলকাতা থেকে বা তারাপীঠ থেকে, তার ডিটেল ভিডিও আমি আগের পর্বেই দিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল। মামা ভাগ্নে পাহাড়ের একদিকে আছে রঘু ডাকাতের গুহা। রঘু ডাকাতের নাম নিশ্চয়ই শুনে থাকবেন। পাহাড়ের একদিকে আছে মৌন বাবা, যিনি শ্রী শ্রী স্বামী সদানন্দ রূপেও পরিচিত। কত বড় দেখেছিস? ওনার সমাধি আছে এখানে, সহজে দেখা যায় না। উনি পাহাড়েশ্বরের সিদ্ধ সাধক ছিলেন। ওনার আশ্রম আছে, মন্দির আছে সমতল জায়গায়। ওনার জন্ম হয়েছিল বাংলা 1347 সনে, আর মৃত্যু হয় ইংরেজি 1 ফেব্রুয়ারি 96 সালে। আশ্রমের বিপুল কর্মব্যস্ততা চলছে। মামা ভাগ্নে পাহাড়ের সাথে যে যে সিনেমার নাম জড়িয়ে গেছে সেগুলো হলো সত্যজিৎ রায়ের অভিযান, গুপি গায়েন বাঘা বাইন, হীরক রাজার দেশে, আর একটি ফেলুদা গল্পও এর সাথে জড়িত আছে, সেটা হলো রবার্টসনের রুবি। কি হলো, চশমা খুলে গেছে? জল খেলি তো? হ্যাঁ, চল চল। অনুপ সেনগুপ্তর মামা ভাগ্নে 2009 সালেও এই জায়গার সাথে জড়িত, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনন্যা চ্যাটার্জি অভিনয় করেছেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের পর্বে। তিলেশ্বর মহাদেব মন্দিরের অপোজিটেই
পাহাড়েশ্বরের পার্ক। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্যে অনেক ধন্যবাদ। আপনাদের জন্যে উপহার হিসেবে পলাশ ফুল রেখে গেলাম।